ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। তো এই ভিডিওতে আমরা মেনলি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ তো আমরা জিতে গেছি, 4-1 জিতেছি এবং খুবই ভালোভাবে জিতেছি। কিন্তু তা সত্ত্বেও এই সিরিজে আমাদের নেগেটিভ পয়েন্ট কী এবং পজিটিভ পয়েন্ট কী, বিশ্বকাপের আগে কয়েকটা জিনিস কিন্তু ভারতীয় টিমকে চিন্তায় ফেলতে পারে। তো সেই সব নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে ঈশান কিষানের উইকেট কিপিং নিয়ে একটা মন্তব্য করেছে সূর্যকুমার, যে মন্তব্যটা সত্যিই কি সে ঠিক বলেছে নাকি কোনো কিছু চাপা দেওয়ার জন্য সেটা বলছে। তো সেই বিষয়েও এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ইন্টারেস্টিং হবে, অনেক কিছু ইনফরমেশন পাবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তার সাথে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রেখো। অন্যদিকে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ঈশান কিষানের উইকেট কিপিং নিয়েই ছোট্ট করে আলোচনা করে নিন। তো কালকে ম্যাচে কিন্তু ঈশান কিষান উইকেট কিপিং করছিল এবং ম্যাচ শেষে যখন সূর্যকুমারকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে হঠাৎ কেন ঈশান কিষান উইকেট কিপিং করছে, সেই ব্যাপারে সূর্যকুমার বলে যে আমরা আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম এই সিরিজের আগে যে 3টে ম্যাচ সূর্য উইকেট কিপিং করবে এবং 2টো ম্যাচ ঈশান কিষান উইকেট কিপিং করবে। যেহেতু 4 নম্বর ম্যাচ ঈশান কিষান খেলেনি, সেই জন্য কিন্তু আমরা 5 নম্বর ম্যাচে তাকে দিয়ে উইকেট কিপিং করিয়েছি। এটা হচ্ছে সূর্যকুমার যাদবের বক্তব্য। কিন্তু কালকে যখন তোমরা যদি কেউ টস দেখে থাকো বা ম্যাচ চলাকালীনও যখন ভারত বল করছিল, টসে যখন প্লেইং 11 অ্যানাউন্স করা হয় তখন কিন্তু সঞ্জু স্যামসংয়ের নামের পাশে WK অর্থাৎ উইকেট কিপার লেখা ছিল। এমনকি ম্যাচ চলাকালীন মাঝে একবার আকাশ চোপড়া তোমার স্ক্রিনেও দেখিয়েছিল যে প্লেইং 11-এর লিস্টটা ছিল, সেই লিস্টেও কিন্তু সঞ্জু স্যামসনের নাম ছিল। কিন্তু যখন উইকেট কিপিং হয়, ভারত যখন ফিল্ডিং করে, সেই জায়গায় কিন্তু ঈশান কিষান ফিল্ডিং করছিল বা উইকেট কিপিং করছিল। এবার প্রশ্ন একটাই, যদি আগে থেকেই ডিসিশন নিয়ে নেওয়া হয় যে ঈশান কিষানই উইকেট কিপিং করবে, তাহলে কেন সঞ্জু স্যামসনের নামের পাশে WK লেখা ছিল, কেন ঈশান কিষানের নামের পাশে ছিল না? তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে হয়তো এটা প্রি প্ল্যান ছিল না। ঈশান কিষানের ইনিংসের পর ভারত হয়তো ডিসিশন নিয়েছে যে ঈশান কিষানকে আমরা উইকেট কিপিং করাতে পারি, বিশ্বকাপে আমরা ট্রাই করাতে পারি। হয়তো দেখা যাচ্ছে, যেটা আমি কালকে ভিডিওতে বলেছিলাম, যে প্লেইং 11-এ খুব সম্ভবত ঈশান কিষানই ওপেনিং করতে চলেছে অভিষেক শর্মার সাথে এবং সঞ্জু স্যামসন কিন্তু রেস্ট পেতে চলেছে বা সঞ্জু স্যামসন প্লেইং 11-এর বাইরে যেতে চলেছে। সেই জন্যই হয়তো তাকে যে উইকেট কিপিংটাও ট্রাই করে নেওয়া হয়েছে। তবে সূর্যর মতের সঙ্গে এই যে আমাদের প্লেইং 11-এর লিস্ট, সেটা কিন্তু মিলল না। তো এখান থেকে এক প্রকার আন্দাজ করতেই পারো, হয়তো এটা তো সূর্যকুমার বলবে না ইন্টারভিউতে যে না আমরা হঠাৎ করে ঠিক করেছি ঈশান কিষান বিশ্বকাপ খেলবে, সেই জন্য ঈশান কিষানকেই উইকেট কিপার ট্রাই করলাম, সেটা তো বলবে না বা বলতে পারে না। সেই জন্যই হয়তো এরকম একটা মন্তব্য করেছে। বাকি আমার তো মনে হয় না। তো তোমাদের কি মনে হয় যে কী কারণে হতে পারে এটা? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই বিশ্বকাপের আগে যে এই সিরিজটা হলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেখান থেকে আমরা কী কী পজিটিভ দিক পেলাম, কী কী নেগেটিভ দিক পেলাম, এবং ভারতের জন্য বিশ্বকাপে কী কী চিন্তার বিষয় হতে পারে কোন কোন প্লেয়ারদের ফর্ম নিয়ে। স্পেশালি কথা বলবো জসপ্রীত বুমরাকে নিয়ে, আরশদীপ সিংকে নিয়ে, তাছাড়াও কথা বলবো অভিষেক শর্মাকে নিয়ে। তো এইসব নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন। তো এই গোটা সিরিজ জিতে বেশিরভাগ প্লেয়ারের কাছ থেকে কিন্তু আমরা পজিটিভ দিক পেয়েছি, প্রত্যেকটা প্লেয়ারকে ফর্মে পেয়েছি, সেগুলো তো পরে আলোচনা করব। বাট কী কী নেগেটিভ পয়েন্ট পেলাম বা কী কী চিন্তার বিষয় হতে পারে বিশ্বকাপে, সেটা নিয়েও আলোচনা করব। প্রথমত যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হর্ষিত রানাকে। যদিও হয়তো হর্ষিত রানা এই বিশ্বকাপে প্লেইং 11-এ থাকবে না, বাট তাও যদি তাকে খেলানো হয়, কোনো কারণে কোনো প্লেয়ার যদি চোট পায় বা কম্বিনেশনের জন্য যদি তাকে প্লেইং 11-এ নেওয়া হয়, তো সেই জন্য তাকে নিয়ে আলোচনা করব। তাই এই সিরিজ জুড়ে হর্ষিত রানা মাত্র 3টে ম্যাচ খেলেছে, বা 3টে ম্যাচ কিন্তু খুব একটা ভালো যায়নি। সে দ্বিতীয় T20টা খেলেছে, সেখানে 3 ওভারে 35 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। তৃতীয় T20তে 4 ওভারে 35 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। এবং যে চতুর্থ T20 সেখানে 4 ওভারে 54 রান খেয়েছে। তো ওভারঅল যদি দেখি 3টি ইনিংসে মাত্র 2টো উইকেটে নিয়েছে। এবং সবথেকে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে তার ইকোনমি, 11.27 ইকোনমির সঙ্গে সে কিন্তু বল করেছে, যেটা কিন্তু একদমই কি বলবো যে শুভকর নয় ভারতীয় টিমের জন্য বা হর্ষিত রানার জন্য, যে 11-র উপর ইকোনমিতে সে বল করেছে। তো এটা কিন্তু 1 নম্বর চিন্তার বিষয়। অবশ্যই পরবর্তীকালে প্লেইং 11-এ যখন T20তে বিশ্বকাপে খেলবে, সেটা একটা বড় মঞ্চ, সেখানে কিন্তু হর্ষিত রানা যদি আর একটু ঘাবড়ে যায়, সেক্ষেত্রে আরও হয়তো খারাপ পারফরমেন্স হতে পারে, আবার বলা যায় না ভালো পারফরমেন্সও হতে পারে। তো অবশ্যই হর্ষিত রানাকে এই দিকটা একটু নজর দিতে হবে, সঙ্গে ইন্ডিয়া টিমকেও। নেক্সট কথা বলবো ভারতীয় T20 সবথেকে সফল বোলারকে নিয়ে, সেটা হচ্ছে আরশদীপ সিং, যে 4 ইনিংসে 8টা উইকেট নিয়েছে। অবশ্যই প্রচুর ভালো উইকেট, 8টা উইকেট, 4টে ম্যাচে 8টা T20তে উইকেট বিশাল ব্যাপার। কিন্তু সেই 8টার মধ্যে কিন্তু একটা ম্যাচেই সে 5টা উইকেট নিয়েছে। বাকি আরেকটা ম্যাচে 2টো উইকেট, আরেকটা ম্যাচে 1টা উইকেট নিয়েছে। এবং
4টে ম্যাচের মধ্যে যে সেকেন্ড টি20 খেলেছে সেখানে কিন্তু সে কোনো উইকেট পায়নি। তো উইকেটের ব্যাপারটা ঠিক আছে, পেয়েছে ঠিক আছে, কিন্তু যদি তার একটু ইকোনমিটা দেখি, হর্ষদীপ সিং সেও কিন্তু প্রচুর রান খেয়েছে, তার মধ্যে দুটো ম্যাচে তো সে 50+ স্কোর খেয়েছে, মানে 50+ রান খেয়েছে, একটা 53 রান, একটা 51 রান, যেটা কিন্তু একদমই পজিটিভ সাইন নয়। সেখানে 4টে ম্যাচে সে 10.50 ইকোনমির সঙ্গে বল করেছে। আর হর্ষদীপ সিংয়ের একটা প্রবলেম রয়েছে, যেটা আমি মনে করি, হয়তো তোমরা দেখলে, খেলা দেখলে তোমরা বুঝতে পারবে, যে হর্ষদীপ সিং নতুন বলের সঙ্গে উইকেট নেয়, ভালো সুইং করে, লাইন লেন্থও ঠিকঠাক রাখে, কিন্তু যখন একটা বা দুটো ছয় খেয়ে যায় ওপারে, কেন জানি না মনে হয় হর্ষদীপ সিং খুব একটু ঘাবড়ে যায়। আমি আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি ভিডিওতে, তো তোমরা একটু খেয়াল করে দেখবে, তাকে দেখে একটু টেনশন মনে হয়, মনে যেন একটু ভয় আছে, প্রচুর ওয়াইড করে ফেলে, ওয়াইড লেন্থে বল করতে গিয়ে অনেক বাইরে বল করে ফেলে। কালকেও যখন 5 নম্বর উইকেটটা পেলো, হয়তো ঘটনাচক্রে উইকেটটা পেয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু উইকেট ছিল না, অনেক বাইরে ছিল, অফ স্ট্যাম্পের ওয়াইড লাইনেরও অনেক বাইরে বল ছিল, কিন্তু সেটা এজ লেগে উইকেট পেয়ে যায়। ঠিক আছে, 5 উইকেট পেয়েছে। তো হর্ষদীপেরও কিন্তু এই জায়গাটায় একটু কি বলবো, একটু কাজ করতে হবে, নাহলে কিন্তু বিশ্বকাপে যখন একটা টান ম্যাচ থাকবে, বা তোমার কি বলবো, একদম এই 19-20 ম্যাচ থাকবে, সেই ম্যাচগুলোয় কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। আমাদের 3 নম্বর যাকে নিয়ে আলোচনা, সেটা হচ্ছে জসপ্রীত বুমরাকে নিয়ে। তো আলোচনা করা বা সমালোচনা করার মতো বোলার জসপ্রীত বুমরা নয়, অবশ্যই সে হচ্ছে একদম টপ লেভেলের বোলার, ওয়ার্ল্ডের টপ বোলার, কিন্তু এই সিরিজটা কিন্তু তারই খুবই এভারেজ গেছে। সে 4টে ম্যাচ খেলেছে, 4 ইনিংসে মাত্র 4টে উইকেট পেয়েছে, তার মধ্যে 3টে উইকেট তো একটা ম্যাচেই এসছে, এবং কালকের ম্যাচটা বা লাস্ট ম্যাচটা খুবই খারাপ গেছে। তার টি20 কেরিয়ারের ইতিহাসে সবথেকে বেশি রান খেয়েছে সে, 4 ওভার বল করে 58 রান খেয়েছে কিন্তু জসপ্রীত বুমরা। তো টি20 বিশ্বকাপের আগে এই যে গোটা সিরিজ, সেটাও কিন্তু বুমরার খুব একটা ভালো যায়নি। একটা ম্যাচে 3 ওভারে 29 রান, আর একটা ম্যাচে 4 ওভারে 17 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। এই ম্যাচটা খুবই ভালো গেছে, তৃতীয় টি20টা। চতুর্থ টি20তে 38 রান খেয়েছে, প্রায় 10-এর আশেপাশে, এবং ওভারঅল যদি দেখি তার ইকোনমি রয়েছে 9.47। হ্যাঁ, 9.47 ইকোনমিটা এখনকার দিনে টি20তে ঠিক আছে, কিন্তু আমরা কি বলবো, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফ্যান, আমরা ভালো প্লেয়ারদের কাছ থেকে এক্সপেকটেশন একটু বেশিই রাখি। জসপ্রীত বুমরার যে টি20 ইকোনমি, সেটা হচ্ছে 7-এরও নিচে, সেই জায়গায় সে এই সিরিজে 9.47 ইকোনমির সাথে রান খেয়েছে, তো যেটা জসপ্রীত বুমরাকে মানায় না, সত্যি কথা বলতে। তো জসপ্রীত বুমরার এই যে ফর্মটা আর একটু ইমপ্রুভ হওয়া দরকার। বিশ্বকাপে কিন্তু সেই আমাদের একমাত্র টপ র্যাঙ্কড বোলার জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী, এই দুজনকে কিন্তু টপ পারফরমেন্স করতেই হবে আমাদের বিশ্বকাপ জিততে গেলে। অবশ্যই জসপ্রীত বুমরা হচ্ছে আজ একটু খারাপ খেলেছে, তো কী হয়েছে, কালকে যে কামব্যাকটা দেবে, সেটা হচ্ছে দেখার মতো কামব্যাক হবে। তো আমরাও চাইবো, বা আমিও চাইবো, বা সবাই চাইবে, যে বিশ্বকাপে কিন্তু তার ধামাকাদার কামব্যাক হোক, এবং সে যেন বিশ্বকাপের টপ উইকেট টেকার হয়। তো বোলারদের থেকে মোটামুটি এই ছিল আলোচনা। হ্যাঁ, আর কুলদীপ যাদবকে নিয়ে একটু আলোচনা করলে করাই যেতে পারে, তবে কুলদীপ যাদব খুব সম্ভবত প্লেইং 11-এ থাকছে না। কুলদীপ যাদবেরও খুব একটা ভালো সিরিজ গেছে আমি বলবো না, 3টে খুব সম্ভবত ম্যাচ খেলেছে, তো মোটামুটি ঠিকঠাক ছিল, উইকেটও পেয়েছে, আর প্লাস রানও খেয়েছে, মোটামুটি একটা এভারেজ গেছে। আর নেক্সট যাকে নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন, ব্যাটসম্যানের তরফ থেকে। সঞ্জু স্যামসনকে নিয়ে অলরেডি বহু কিছু আলোচনা করে নিয়েছি। তো সঞ্জু স্যামসনের এই সিরিজটা সব থেকে খারাপ গেছে একজন ব্যাটসম্যান হিসেবে। আমার তো মনে হয় না এর থেকে খারাপ সিরিজ কারো যেতে পারে একটা টি20 5 ম্যাচের সিরিজে। সেখানে 5 ম্যাচে 5টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। খাঁটি ভাবছিলাম হয়তো প্রথম ম্যাচের পর বসবে, তারপরে ভাবছিলাম তৃতীয় ম্যাচের পর বসবে, চতুর্থ ম্যাচের পর বসবে, কিন্তু তাকে 5টা ম্যাচ সুযোগ দেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে, এবং একটা প্লেয়ারের ফর্ম ফেরানোর জন্য 5টা ম্যাচ যথেষ্ট। সে 5 ম্যাচে 50 রানও করতে পারেনি, মাত্র 46 রান করেছে, এবং 9 এভারেজের সাথে। তার মধ্যে 4টে নয় 3টে সিঙ্গেল ডিজিট স্কোর, যার মধ্যে একটা গোল্ডেন ডাকও রয়েছে। তো সঞ্জু স্যামসনের এই ফর্মটা কিন্তু সত্যিই খুব চিন্তার বিষয়। খুব সম্ভবত যেটা বললাম, যে বিশ্বকাপে হয়তো আর প্লেইং 11-এ আমরা সঞ্জু স্যামসনকে দেখতে পাবো না, কিন্তু যেহেতু সে বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে, বা প্লেইং 11-এ হয়তো থাকতেও পারে, তাকে একটা দুটো ম্যাচ সুযোগ দিতেও পারে, সেই জায়গায় কিন্তু সঞ্জু স্যামসনের এই ফর্মটা খুবই চিন্তার বিষয়। এবং সবথেকে সঞ্জু স্যামসনকে নিয়ে যেটা চিন্তা, সেটা হলো তার ফুট মুভমেন্ট, বা তার মুভমেন্ট, তার খেলার স্টাইলটাই যেন একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। সবসময় ক্রিজের ডিপে যাচ্ছে, উইকেটের কাছাকাছি গিয়ে মারতে যাচ্ছে, জোরে মারার চেষ্টা করছে, তার ফলে আউট হয়ে যাচ্ছে। এমনিতেও ফর্মে নেই, হতে পারতো, বা এরকমটা হতে পারতো সঞ্জু স্যামসন একটু দেখে খেলতে পারতো, যখন অভিষেক শর্মা উল্টো দিকে তাকে সঙ্গ দিচ্ছে, 10-20টা বল সে কিন্তু একটু সিঙ্গেল নিয়ে বা ডিফেন্স করে খেলতে পারতো। 10 বলে 10 রান করলেও এনাফ তার জন্য, এবং সে যা প্লেয়ার, তাদের 10 বলে 10 করলেও 40-45 বলে সেঞ্চুরি করার মতো কিন্তু ক্ষমতা সে রাখে। তো সঞ্জু স্যামসনের এই যে ফর্মটা, এটা কিন্তু একটা ভারতীয় টিমের জন্য সবথেকে বড় চিন্তার বিষয়। আর নেক্সট যাকে নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অভিষেক শর্মাকে নিয়ে। অভিষেক শর্মাকে নিয়ে আলোচনা করার মতো কিছু নেই, সিরিজটা তার ঠিকঠাক গেছে। 5 ইনিংসে 182 রান, 249 স্ট্রাইক রেটের সাথে ব্যাট করেছে, এবং 45 এভারেজের সঙ্গে। কিন্তু যে দুটো জিনিস দেখার বিষয়, অভিষেক শর্মা দুটো ম্যাচে কিন্তু গোল্ডেন ডাক হয়েছে। সে তার টি20 কেরিয়ারে মোটামুটি 35-36টার মতো ম্যাচ খেলেছে, শুধুমাত্র
প্রথম ম্যাচটাতেই সে 1 বলে 0 রান করে আউট হয়েছিল, তারপর কিন্তু কোনো দিন 0 রান করে আউট হয়নি বা 1 বলে 0 করে আউট হয়নি। কিন্তু এই সিরিজে পরপর 2 ম্যাচে একটা ম্যাচ গ্যাপ দিয়ে কিন্তু 1 বলে 0 করে আউট হয়েছে। এটা কিন্তু খুব একটা ভালো পজিটিভ দিক নয়। বাকি সে প্রথম ম্যাচে 35 বলে 84 রান করেছে, তৃতীয় ম্যাচে 20 বলে 68 এবং লাস্ট ম্যাচে 16 বলে 30 রান করেছে, ধামাকাদার শুরুয়াত করেছে। অভিষেক শর্মা এমন একটা প্লেয়ার, সে যখন চলবে তো একা পুরো ম্যাচটাকে শেষ করে দেবে। একটু হাই রিস্ক ক্রিকেট খেলে, কিন্তু এই যে দুটো গোল্ডেন ডাক, সেটা একদিক থেকে বলবো ঠিক আছে, তার কাছ থেকে মেনে নেওয়া যায়। বাট একটা সিরিজে দুটো গোল্ডেন ডাক একটু হলেও কিন্তু চিন্তার বিষয়, কারণ টি-20 বিশ্বকাপে, এটা বিশ্বকাপের মতো ম্যাচে, সেখানে তো আর তোমার কাছে সেকেন্ড অপশন থাকবে না যে এই ম্যাচটা জিততে না পারলে পরের ম্যাচ জিতবো। তো সেই জায়গাটাই অভিষেক শর্মাকে একটু কাজ করতে হবে, প্রথম কয়েকটা বল একটু ধরে খেলতে হবে আমি বলবো। যদিও সে ধরে থেকে মেরে খেললেই ভালো খেলে, তাও বলবো কালকের ম্যাচটা যেমন প্রথম থেকে একটু ধরে খেলছিল, তাতেও 16 বলে 30 রান করেছে। তো অভিষেক শর্মাকে এই জায়গাটা একটু নজর দিতে হবে, কারণ প্রত্যেকটা অপোনেন্ট বোলার কিন্তু তার উপরেই সব কাজ করছে, তার সমস্ত নেগেটিভ পয়েন্টগুলো খুঁজছে যে তাকে কীভাবে আটকাবো, সেই যে ফর্মে আছে। তো সেই জায়গাটা একটু কিন্তু প্রশ্ন থাকছে অভিষেক শর্মাকে নিয়ে। বাকি সে যা খেলেছে একদম ঠিকঠাকই খেলেছে এই সিরিজটায়। তবে শুধু নেগেটিভ দিক নয়, এই সিরিজে আমরা প্রচুর কিছু পজিটিভ দিকও পেয়েছি। এই কয়েকটা জিনিস বাদ দিলে সেখানে সবথেকে বড় যেটা পজিটিভ দিক, ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ফর্ম। সে 2025-এ 25টা ম্যাচ খেলে জানা রান করেছে, এই 2026-এ 5টা ম্যাচ খেলেই তার থেকে বেশি রান করেছে। তো এটা অবশ্যই দরকার ছিল ভারতীয় টিমের জন্য। তার সঙ্গে ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে সবাই কিন্তু ঠিকঠাক পারফরমেন্স করেছে। অন্যদিকে বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী ঠিকঠাক সিরিজ গেছে, 3টে ম্যাচ খেলেছে। আকসার প্যাটেল 2টো ম্যাচ খেলেছে, তারও ঠিকঠাক গেছে। তো ওভারঅল পজিটিভ দিকটাই আমাদের বেশি, প্রায় 80% 75% পজিটিভ দিক, কিন্তু ওই 20% বা 25% একটু নেগেটিভ দিকও রয়েছে। তো সেই জায়গাটা যদি একটু ইমপ্রুভ হয়ে যায় বা সেই প্লেয়ার করে যদি একটু ফর্মে চলে যায়, তাহলে এই বিশ্বকাপ আমাদের হাত থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। সো এই ছিল আজকের ভিডিও আলোচনা। তোমাদের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের মতো জানিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।